সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেফতার। 15 আগস্টের ছুটি বাতিলের সিদ্ধান্ত। মুদি দোকানি সায়েদ নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা। মোহাম্মদপুর থানাকে তদন্তের নির্দেশ আদালতের। হিন্দু মুসলিম ভেদাভেদ নেই, সবার সমান অধিকার। ঢাকেশ্বরী মন্দিরের প্রধান উপদেষ্টা দেশের ন্যায় প্রতিষ্ঠায় সহযোগিতা কামনা। উন্নয়ন প্রকল্পে জনস্বার্থ নিশ্চিত করা না গেলে অর্থ ছাড় নিয়ে ভাববে সরকার, জানালেন অর্থ উপদেষ্টা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের আশা। এবং বহাল তবিয়তে হাসিনা সরকারের পাতানো ভোটের কারিগর নির্বাচন কমিশন, জবাবদিহির আওতায় আনার তাগিদ বিশেষজ্ঞদের। দর্শক, সংবাদ রাতে শুনছিলেন একেএস টিএমটি বার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। জানাবো বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানী ঢাকার সদরঘাট এলাকা হতে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নিউ মার্কেট থানায় রুজুকৃত মামলায় গ্রেফতার করেছে পুলিশ। দর্শক, এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে নিউ মার্কেট থানা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। নিশাদ, তাদেরকে আসলে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে এবং এই মুহূর্তে আসলে তাদেরকে কোথায় নেওয়া হয়েছে, কি তথ্য আছে নতুন আপনার কাছে, আমাদের দর্শককে জানাবেন। যেমনটি বলছেন, আসলে কিছুক্ষণ আগেই আমাদের কাছে খবর এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে যে ঢাকার সদরঘাট থেকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে আসলে এই মুহূর্তে নিউ মার্কেট থানায় আনা হবে এমনই একটি খবর আমরা পেয়েছি। এবং একই সাথে যদি একটু জানিয়ে রাখি তাদেরকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, সেটি হচ্ছে তাদেরকে যে মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে, আপনি জানেন যে গত 16 জুলাই যখন শিক্ষার্থীদের যে আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনে কিন্তু তাদেরকে সেক্ষেত্রে আমরা দেখেছি যে সেখানে কিন্তু ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে, অর্থাৎ যে সায়েন্স ল্যাবের এলাকায় সেখানে কিন্তু ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেই সংঘর্ষে কিন্তু আমরা যতটুকু জেনেছি যে একজন ছাত্রলীগ কর্মী অর্থাৎ শিক্ষার্থীরাও কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে এবং ছাত্রলীগ কর্মী একজন নিহত হয়েছে। তখন কিন্তু যে মামলাটি হয়েছে আসলে অজ্ঞাতনামা মামলা হয়েছিল এবং সেই মামলার প্রেক্ষিতে কিন্তু যে সালমান এফ রহমান এবং যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তাদেরকে কিন্তু গ্রেফতার দেখানো হয়েছে। এবং সেই একই সাথে যদি আমরা একটু জানানোর চেষ্টা করি, সালমান এফ রহমানের আসলে যে অনিয়মগুলো, আসলে একজন সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা হয়েও তার কিন্তু ব্যাপক অনিয়মের খবর কিন্তু আমরা এর আগে বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, কিন্তু সেগুলো কিন্তু আসলে তত বেশি গণমাধ্যমে আসলে ফুটে ওঠেনি। অর্থাৎ সেই সালমান এফ রহমানের কিন্তু আমরা যদি একটু জানিয়ে রাখি, একেবারেই অনেক আগ থেকে 1996 সালের পর থেকে কিন্তু তার বিভিন্ন অনিয়মের খবর কিন্তু আমরা জানি এবং সেক্ষেত্রে সারা বাংলাদেশের মানুষও কিন্তু তার অনিয়মের যে বিষয়গুলো সেগুলোর ব্যাপারে কিন্তু সোচ্চার ছিল। বিশেষ করে 2010 সালের খবর যদি আমরা বলি, 2010 সালে যে পুঁজিবাজারে যে ব্যাপক বিপর্যয় ছিল, পুঁজিবাজারে সেই বিপর্যয়ের খলনায়ক হিসেবে কিন্তু সালমান এফ রহমানকে ধরা হয় এবং সেক্ষেত্রে তার ইশারায় কিন্তু যে পুঁজিবাজারের যে অনিয়মগুলো সেই অনিয়মগুলো কিন্তু যে ফুটে ওঠে। এবং একই সাথে সালমান এফ রহমান যখন তার যে বেক্সিমকো গ্রুপ রয়েছে 1972 সালে সেই বেক্সিমকোর যাত্রা শুরু করলেও এবং তিনি কিন্তু একে একে তার এই যে বেক্সিমকোর মাধ্যমে কিন্তু যত অনিয়ম সেগুলো কিন্তু তিনি ব্যাপকভাবে তৈরি করেছে। বিশেষ করে 2001 থেকে 6 সালের মধ্যে যে জামায়াত জোট সরকার ছিল সেই সময়টাতে যদিও তার খারাপ সময় গিয়েছে, 2007 থেকে 8 সালে সেখানে যখন যে
সেনা তত্ত্বাবধানের সরকার ছিল, সেক্ষেত্রে তিনি জেলেও থেকেছেন, কিন্তু পরবর্তীতে তার সে সমস্যা থেকে কিন্তু তিনি আস্তে আস্তে বেরিয়ে আসেন। এবং একই সাথে যদি আমরা জানিয়ে রাখি 1996 সালেও কিন্তু শেয়ার কেলেঙ্কারিতে কিন্তু তিনি জড়িত ছিলেন। এবং যে অন্যান্য সময় আমরা দেখেছি, অর্থাৎ যে যখন 1996 সালে তার শত শত কোটি টাকা যে হাতিয়ে নেওয়ার যে অভিযোগ ছিল, সেই শত শত কোটি টাকার যে হাতিয়ে নেওয়ার অভিযোগ কিন্তু তখন 1996 সালে 36 জনের নামে মামলা হয়েছিল। সেক্ষেত্রে কিন্তু সালমান এফ রহমান কিন্তু একজন ছিল। এবং একই সাথে বর্তমানে যে আওয়ামী লীগের যে আমরা দেখেছি বিগত যে 15 বছর যে ক্ষমতায় ছিল, সেই ক্ষমতার অপব্যবহারও সালমান এফ রহমান কিন্তু তার যে বেক্সিমকো গ্রুপ রয়েছে, সেই বেক্সিমকোর মাধ্যমে তিনি অনিয়ম করেছিল। তো অর্থাৎ সবকিছু মিলিয়ে যে এইবারে যে ঘটনা, অর্থাৎ এই ঘটনায় যে স্বৈরাচার সরকারের পতনের পর থেকে কিন্তু তাকেও একেবারেই খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে। নিউ মার্কেট যে থানা রয়েছে, সেই থানার তত্ত্বাবধানে কিন্তু তাকে নিয়ে আসা হচ্ছে। তো এই ছিল নিউ মার্কেটের থানা থেকে একটা সবশেষ পরিস্থিতি। কিছুক্ষণ পরে নিউ মার্কেট মডেল থানা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী শাহাদ নিশাত। 15 আগস্টের সরকারি ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাথে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে এ সিদ্ধান্ত হয়। মন্ত্রী পরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানা যায়, উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়। এর মধ্যে একটি 15 আগস্টের সাধারণ ছুটি বাতিলের সিদ্ধান্ত। এদিকে ছুটি বাতিলের সিদ্ধান্ত অনুমোদন হওয়ায় দ্রুতই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল শেখ হাসিনা সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের 2 মন্ত্রী সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা গ্রহণ করেছেন আদালত। মামলার আবেদনকে এজাহার হিসেবে গ্রহণ করে মোহাম্মদপুর থানাকে তদন্তের নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী। 19 জুলাই পুলিশের গুলিতে মোহাম্মদপুরের মুদি দোকানি আবু সায়েদ নিহতের ঘটনায় আদালতে এ মামলার আবেদন করেন এস.এম. আমির হামজা শাতিল। মাইনুদ্দিন আরিফের রিপোর্টে আমরা বিস্তারিত জানব। শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলন দমনে দেশে হত্যাযজ্ঞ চালায় স্বৈরাচার শেখ হাসিনা সরকার। গেল 19 জুলাই মোহাম্মদপুরের বছিলায় পুলিশের গুলিতে রাস্তা পার হওয়ার সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন স্থানীয় মুদি দোকানদার আবু সায়েদ। এই ঘটনায় এস.এম. আমির হামজা শাতিল নামে এক ব্যবসায়ী বাদী হয়ে নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে মঙ্গলবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলার আবেদন করেন। প্রাথমিকভাবে সন্তুষ্ট, কারণ আদালতের একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে আগাতে হবে। আদালত থানাকে বলেছে এজাহার হিসেবে গণ্য করে তদন্ত করবে, থানা বিষয়গুলো দেখবে। বাকি প্রক্রিয়া যেটা আছে, আমি আপাতত সন্তুষ্ট, কিন্তু আমার প্রত্যয় হচ্ছে আমি একদম শেষ দিন পর্যন্ত এই মামলার রেজাল্ট দেখে ছাড়বো ইনশাআল্লাহ। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত আবেদনের উপর শুনানি করেন। পর্যবেক্ষণ শেষে আবেদনটি এজাহারভুক্ত করে তদন্তের নির্দেশ দেন আদালত। শেখ হাসিনা 1 নম্বর আসামি, তারপর হচ্ছে ওবায়দুল কাদের এবং অন্যান্য যে আসামিরা আছে তারা বিভিন্ন গণমাধ্যমে বা ব্রিফিংয়ের মাধ্যমে তারা পুলিশ প্রশাসনকে বিভিন্নভাবে নির্দেশ দিয়েছেন এবং ইন্ধন দিয়েছেন। এই জন্য আমরা মামলাটা দায়ের করেছি তাদের বিরুদ্ধে। আর সেটা হচ্ছে পেনাল কোডের 302, 149 এবং 34 ধারায়। এবং বিজ্ঞ আদালত মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন এবং তদন্ত হবে। মামলায় আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে। অজ্ঞাতনামা আসামিও আছে এজাহারে। অভিযোগে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামিদের নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ। মামলা দায়েরের পর বিভিন্ন নাম্বার থেকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বাদী আমির হামজা। ফ্রান্স এবং ইউকে থেকে 2টা নাম্বার থেকে কল এসছে, তারা জিজ্ঞাসা করতেছে মামলার জন্য কোনো টাকা পেয়েছেন কিনা, এই মামলা কতদূর দেখবেন, শেখ হাসিনাকে আপনি চিনেন কিনা, এই কনসিকোয়েন্স ভোগ করতে পারবেন কিনা, আপনার ফ্যামিলি কোথায় থাকে আমরা দেখে নিব, নানাবিধ কথা। আমি এতে ভীত নই, কারণ আমি জানি যে এরকম ভয়ভীতি দিয়েই তারা গত 17 বছর অন্যায়ভাবে এ দেশটাকে শোষণ করেছে। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা।
দেশের সব মানুষের অধিকার সমান, তাই ধর্মীয় কারণে মানুষে মানুষে বৈষম্য না করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বিভক্ত হয়ে নয়, ঐক্যবদ্ধ হয়ে ধৈর্য সহকারে নতুন সরকারকে সহযোগিতা করতে হবে। মঙ্গলবার দুপুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। শামীমা আক্তারের প্রতিবেদনে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মঙ্গলবার দুপুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন। এ সময় ধর্ম উপদেষ্টা AFM খালিদ হাসান ও আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল উপস্থিত ছিলেন। মন্দিরের পূজা মণ্ডপ ঘুরে দেখেন তারা। পরে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। এ সময় সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বিচার চান তারা। অসাম্প্রদায়িক চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায় এই বাংলাদেশে এগিয়ে যাক। রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানে পচন ধরেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সবার অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতন্ত্র ও বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে। আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি, যেটা আমরা এক পরিবার। এটি হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ। ধর্মীয় নেতাদের ক্ষোভ নিয়ে চিন্তা না করার আহ্বান জানান তিনি। বলেন, সব ধর্মের মানুষের মধ্যে ঐক্য সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনবে। আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে, সেটা পেলে আমরা বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে। যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু করি, আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে, মানবিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এটাই হলো আমাদের মূল লক্ষ্য। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড ধৈর্য ধরে দেখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জানান, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন তারা। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। উন্নয়ন প্রকল্পে গুরুত্ব দিতে হবে জনস্বার্থ, তা নিশ্চিত করা না গেলে মেগা প্রকল্পের অর্থ ছাড় নিয়ে ভাববে সরকার। মঙ্গলবার সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। মূল্যস্ফীতি কমাতে পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি। নূপুর মাহমুদের রিপোর্টটি দেখব আমরা। গেল কয়েক বছরে দেশের উন্নয়ন কর্মসূচির আকার বাড়লেও বড় প্রশ্ন ব্যয় ব্যবস্থাপনায়, ফলে মিলছে না কাঙ্ক্ষিত সুফল। আবার শুরু হয়েছে প্রকল্পের বিদেশি ঋণের অর্থ পরিশোধের চাপও, যা সামলে নেয় অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ। করণীয় নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয় কর্মকর্তাদের সাথে বৈঠক করেন পরিকল্পনা উপদেষ্টা। এতদিন লুকোচুরি করলেও এদিন অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন পরিকল্পনার সচিব। জানান, যাচাই বাছাই ছাড়া প্রকল্প নেওয়ার কারণেই কমছে কৃষি জমি, থাকছে না সমন্বয়। বৈঠক শেষে উপদেষ্টা জানান, সতর্ক হতে হবে অর্থ ব্যবস্থাপনায়। জনগুরুত্বপূর্ণ না হলে মেগা প্রকল্পের অর্থায়ন নিয়ে চিন্তা করবে সরকার। মূল্যস্ফীতি কমাতে মধ্যস্বত্বভোগীদের প্রভাব আর চাঁদাবাজি বন্ধে পদক্ষেপেরও কথা জানান তিনি। বাংলাদেশের এখন আমাদের অর্থের অপচয় বন্ধ করতেই হবে, যে কোনো প্রশাসনিক ব্যয় বলুন, দ্বিতীয়ত অর্থের ইউটিলাইজেশন, এবং সেই অর্থটা আমাদের দেশীয় সম্পদ, বহির সম্পদ, লোন, গ্র্যান্ট, দুটেই। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তারা জানান, হচ্ছে না প্রকল্পে বিদেশি ঋণের যথাযথ ব্যবহার। ঋণ পরিশোধ নিয়ে এখনই উদ্বেগ নেই বলে জানান উপদেষ্টা। তবে ঋণ গ্রহণের ক্ষেত্রে দেখে নিতে হবে শর্ত। এতটা খারাপ অবস্থা না, তারপর থেকে ম্যানেজমেন্টটা হ্যান্ডলিংটা একটু সেই সময় একটু মোটিভেশন দেবে অন্যরকম ছিল। আর আমরা যা করবো টেকনিক্যালি যা যা পাওনা আছে, যে কিস্তিতে দিতে হয় দিয়ে দেবো। আর আমাদের প্রতিষ্ঠানের কিন্তু স্থিতি কিন্তু জিডিপির খুব বিরাট অংশ না, এটা কিন্তু মনে রাখতে হবে। চলতি অর্থ বছরে এডিপিতে বরাদ্দ 2,65,000 কোটি টাকা, যেখানে রয়েছে 1,500-এর মতো প্রকল্প। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। পুলিশ আত্মবিশ্বাসী হয়ে কাজ শুরু করলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিকেলে রাজশাহী সেনানিবাসের অতিথি ভবনে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রেঞ্জ পুলিশের ডিআইজি, পুলিশ কমিশনার সহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তিনি একথা বলেন। তিনি আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের উপর বহির্বিশ্বের কোনো চাপ নেই।
রাষ্ট্রের সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আয়োজনে সেনাবাহিনী বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে। এ সময় দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে জীবন ঝুঁকিতে থাকা সকলকে সেনাবাহিনী আশ্রয় দিয়েছে বলে জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। যতক্ষণ পর্যন্ত না পুলিশ কনফিডেন্ট হবে, তারা যখন কনফিডেন্ট হয়ে যাবে তখনই আমরা চলে যাব। আমরা এই সরকারকে সর্বতোভাবে সাহায্য করব। সরকার কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছে। সেটার জন্য যে ধরনের যতদূর সহায়তা তারা আমাদের কাছে চাবেন সেটা আমরা করব। আপনারা দেখছেন সংবাদ রাত। পুলিশ প্রশাসন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কর্মকর্তারা পদত্যাগ করলেও বহাল তবিয়তে হাসিনা সরকারের পাতানো নির্বাচনের কারিগর নির্বাচন কমিশন। তবে অন্তর্বর্তী সরকার চাইলে পদত্যাগ করতে প্রস্তুত বলে জানিয়েছেন সিইসি সহ কমিশনের শীর্ষ কর্মকর্তারা। আর বিশেষজ্ঞরা বলছেন যে দৃষ্টান্ত স্থাপনে শুধু পদত্যাগই নয়, তাদের জবাবদিহিতার আওতায় আনা জরুরি। নূপুর মাহমুদের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে গেল 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সরকার পতনের পর সরকারি বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের হিড়িক পড়ে। প্রধান বিচারপতি সহ অনেককেই পদত্যাগ করতে বাধ্য করেন ছাত্র জনতা। তবে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পাতানো নির্বাচনের মূল কারিগর নির্বাচন কমিশনে চলছে স্বাভাবিক কার্যক্রম। চাপা উত্তেজনা থাকলেও সিইসি সহ সব কর্মকর্তাই নিয়মিত অফিস করছেন। পদ ছাড়ার বিষয়ে সরাসরি মুখ না খুললেও অন্তর্বর্তী সরকার চাইলেই পদত্যাগে প্রস্তুত তারা। যদিও বিশেষজ্ঞরা বলছেন নৈতিকতার জায়গা থেকে অনেক আগেই পদত্যাগ করা উচিত ছিল তাদের। শেখ হাসিনা সরকারের আমলে তারা প্রশ্নবিদ্ধ নির্বাচন আয়োজনে অংশীদার হয়েছেন। তাদের সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে। বর্তমান নির্বাচন কমিশন তাদেরকে দায়বদ্ধতার আওতায় আনতে হবে। তারা যে অন্যায় করেছে, অনেকগুলো নির্বাচন তারা বিতর্কিত নির্বাচন করেছে, বেশ কয়েকটা দলকে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে নিবন্ধন দিয়েছে এবং তারা নির্বাচনের নামে প্রহসন করেছে। তো তাদেরকে এই যে এগুলো হলো নির্বাচনী অপরাধ, এই নির্বাচনী অপরাধের জন্য তাদেরকে দায়বদ্ধ করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং তাদের যথাযথ শাস্তি হওয়া দরকার বলে আমি মনে করি। তবে নির্বাচন কমিশনে থমথমে অবস্থা বিরাজ করলেও এনআইডি সংশোধন সহ অন্যান্য সেবা কার্যক্রম চলছে স্বাভাবিক নিয়মে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। এ পর্যায়ে সংবাদ রাতের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেফতার। 15 আগস্টের ছুটি বাতিলের সিদ্ধান্ত। মুদি দোকানি সায়েদ নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা। মোহাম্মদপুর থানাকে তদন্তের নির্দেশ আদালতের। হিন্দু মুসলিম ভেদাভেদ নেই, সবার সমান অধিকার। ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টা। দেশের ন্যায় প্রতিষ্ঠায় সহযোগিতার কামনা। উন্নয়ন প্রকল্পে জনস্বার্থ নিশ্চিত করা গেলে অর্থ ছাড় নিয়ে ভাববে সরকার। জেনারেল অর্থ উপদেষ্টা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের আশা। এবং বহাল তবিয়তে হাসিনা সরকারের পাতানো ভোটের কারিগর নির্বাচন কমিশন। জবাবদিহির আওতায় আনার তাগিদ বিশেষজ্ঞদের। দর্শক, এই ছিল এখনকার সংবাদ রাতে। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।